নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। পুলিশের গাফিলতির কারণে মৃতদেহ ময়না তদন্ত না করে শেষকৃত্য সম্পন্ন করল গ্রামবাসী। ঘটনা চাকমাঘাট স্থিত রঙ্গিয়াচিলা এলাকায়। পুলিশের দেখা না পেয়ে মৃতদেহ নিয়ে টানা হিস্ট্রি। দীর্ঘ 5 ঘন্টা ধরে বৃদ্ধের মৃতদেহ হাসপাতালের ইমার্জেন্সির সামনে পড়ে থাকলেও আসেনি পুলিশ। এতে উত্তেজিত হয়ে পড়ে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতাল চত্বর। ঘটনার বিবরণে জানা যায়, চাকমাঘাট স্থিত রাঙ্গিয়াটিলা এলাকার নিজ বাড়ি থেকে 65 বছর বয়সী বৃদ্ধ রবি রায় দেববর্মাকে মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ পরিবার পরিজনরা শনিবার বিকেল 4টা নাগাদ নিয়ে আসে মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রবি রায় দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় মুঙ্গিয়াগামী থানার পুলিশকে। বিকেল 4টা থেকে রাত 9:30 পর্যন্ত দেখা নেই পুলিশের বলে অভিযোগ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে মৃতের পরিবার তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে ছুটে আসে। পরে ছুটে আসে মুঙ্গিয়াগামী থানার পুলিশ ও টিএসআর। এদিকে মৃতদেহ মর্গে রাখার লোক ছিল না মহকুমা হাসপাতালে। অন্যদিকে মুঙ্গিয়াগামী থানার পুলিশের এহেন ভূমিকার ফলে পরিবার পরিজনদের ইচ্ছে থাকলেও হয়নি মৃতদেহের ময়না তদন্ত। পরে পুলিশের সামনে মৃতদেহ ইমার্জেন্সির সামনে থেকে ট্রলি দিয়ে নামিয়ে তুলে দেওয়া হয় অটোরিকশায়। পুলিশ বাধা দান করলে গ্রামবাসীরা চড়া হয় পুলিশের উপর। এ বিষয়টি সাংবাদিককে ফোনে স্বীকার করেছেন মুঙ্গিয়াগামী ব্লক চেয়ারম্যান সুনীল দেববর্মা। সকালে আমার সম্বন্ধী বাড়িতে একটু পূজা ছিল, পূজারা বাড়ি গিয়া একটা নিজের বাড়িতে বলেছি। কোনো বাড়ি করে কোনো বাড়ি করে ঝগড়া করার কিছু নেই। হঠাৎ করে আমার ঘটনা আমি শুনছি, শুনে আমি আপনাছি। নাম কি? নাম রবি দেববর্মা, বয়স 65 বছর, নশরা রিসিভ বয়সে থাকে রঙ্গিয়াতে। চাকমাঘাট রঙ্গিয়াতে? চাকমাঘাট রঙ্গিয়া। কোন জায়গায় লাগাইছে? নিজ বাড়িতে? কিসের মধ্যে লাগাইছে? দরজা ছেলে মেয়ে আছে, দরজা একটা কম্বল আছে, কম্বলে দরজাতে একটা শিবলি হঠাৎ করে এরকম ফাঁসি দিল কি ভাবে? কোনো বাড়ি কোনো ঝগড়া টগড়া নাই, কিন্তু তার ফ্যামিলি তো প্রায় 4-5 বছর রুগী আসলো, রুগী কিন্তু অনেক ডক্টর দেখাইছে, কিছু করছি ভালো না। গ্রামবাসীর প্রশ্ন, দীর্ঘ 5-5.5 ঘন্টা কোথায় ছিল পুলিশ? এ কথাগুলি বলে পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে নিয়ে যায়। আর চুপটি মেরে দাঁড়িয়ে সে দৃশ্য চাক্ষুষ করল করিতকর্মা পুলিশ বলে সূত্রের খবর। পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দেবাশিস দাসের ভূমিকা নিয়েও এক প্রকার প্রশ্ন দেখা দিয়েছে। একজন চিকিৎসক কিভাবে ময়না তদন্ত ছাড়া মৃতদেহ হাসপাতাল থেকে ছেড়ে দেয়? তাছাড়া প্রশ্ন আরও রয়েছে, প্রকৃতপক্ষে বৃদ্ধের মৃত্যু কি ফাঁসিতে আত্মঘাতী হয়েছে, নাকি তার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? যদিও সূত্রের খবর, রবিবার সকালে মৃতদেহের ময়না তদন্ত ছাড়াই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শান্তন টিভি। গণতন্ত্র বাঁচবে কিনা সেটা নির্ভর করছে মানুষের উপর। মানুষের কথা বলার স্বাধীনতা, ক্ষমতাবানদের প্রশ্ন করার স্বাধীনতা আজ আক্রান্ত। মানুষ এ বিষয়ে অবগত রয়েছে। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে রবিবার আয়োজিত এক কর্মশালায় এই কথাই বলে উদ্বেগ প্রকাশ করলেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র। অল ত্রিপুরা ইউনিয়ন ত্রিপুরা স্টেট কমিটির উদ্যোগে ডেমোক্রেসি, সেকুলারিস্ট, জাস্টিস এবং সোশ্যালিজমের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয় রবিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে। হয় এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী পিভি সুরেন্দ্রনাথ সহ অন্যান্যরা। এদিনের মূল আলোচ্য বিষয় ছিল ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ কি তাদের কার্যকারিতা হারাচ্ছে। প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র বলেন, মানুষের কথা বলার স্বাধীনতা, ক্ষমতাবানদের প্রশ্ন করার স্বাধীনতা আজ আক্রান্ত। মানুষ এই বিষয়ে অবগত রয়েছে। গণতন্ত্র বাঁচবে কিনা সেটা নির্ভর করছে মানুষের উপর। তিনি আরো বলেন, মানুষকে সাংবিধানিক অধিকার দেওয়া বড় কথা নয়, সাংবিধানিক অধিকার মানুষ কতটা ভোগ করতে পারছে সেটা হলো বড় কথা।
তিনি বলেন, সংবিধানের ৪র্থ পর্বে বলা হয়েছিল দেশের প্রত্যেকটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা কর্তব্যের মধ্যে পড়ে এবং জনগণের পয়সা দিয়ে স্বাধীনতার পর যে সম্পত্তিগুলি দেশের স্বার্থে গড়ে উঠেছিল সেগুলি কেন এভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে। কিন্তু এই প্রশ্নগুলি যাতে না করতে পারে তার জন্য আইন আনা হয়েছে, ফলে মানুষ নিশ্চিত নয় কখন তার দরজায় পুলিশ কড়া নাড়বে। সভাশিস তলাপাত্র আরো বলেন, যাদের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা ছিল তাদের কোণঠাসা করতে মুখোশ পরে আজ আবির্ভূত হয়েছে তারা, তাই মানুষকে সজাগ হতে আহ্বান জানান তিনি। যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানের যে ৪র্থ পর্ব যেটা আছে সেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগের ব্যবস্থা রাষ্ট্রের একটি প্রধান কর্তব্যের মধ্যে পড়ে। এইসব অস্বস্তিকর প্রশ্ন করতে হবে তো কারা করবে প্রশ্নটাকে? এক, বিকাশ দ্বারা করবে সংসদের মধ্যে দাঁড়িয়ে। ২, নাগরিক হিসাবে আমরা করব। আমাদের খবরের কাগজে, আমাদের পথে ঘাটে দাঁড়িয়ে বলবো যে আমাদের বেকাররা কেন কাজ পাচ্ছে না, আমাদের কেন সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিশ্চয়তার বিষয়গুলোকে নিশ্চয় করছে না, গভর্নমেন্টগুলোকে ভেঙে চুরে দিচ্ছে। স্বাধীনতার পর এই ৭০ বছর ধরে জনগণের টাকায় যে পাবলিক বা সরকারি ক্ষেত্রগুলো তৈরি হয়েছে সেগুলোকে কেন এই প্রক্রিয়ায় বিক্রি করে দেওয়া হচ্ছে? আমরা প্রশ্ন করতে পারবো না। কেন? যারা প্রশ্ন করেছেন তাদের অভিজ্ঞতা আপনারা সবাই দেখেছেন। কারোর জন্য প্রযোজিত হয়েছে আনলফুল প্রিভেনশন অ্যাক্ট 1967, তার 15 নম্বর ধারাটিকে সাম্প্রতিককালে 2016 সালে তার সংশোধন করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যিনি এই ধরনের প্রশ্ন করবেন শুধু তাই নয়, যিনি প্রতিবাদ করবেন তার সঙ্গে যদি আপনার কোনো সম্পর্ক পাওয়া যায়, ধরুন একজন যুবক সেখানে রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা করলো, দেখা গেল তার সঙ্গে আপনার একটা বন্ধুত্ব আছে, আপনি প্রায়শই যান, তাকে ধরে নেওয়া হবে আপনি তাকে পৃষ্ঠপোষকতা করছেন, তাকে ওই আইনে ঢোকানো যাবে। ভারতবর্ষে জরুরি অবস্থা ছিল, আমরা জরুরি অবস্থায় দেখেছি সারা ভারতবর্ষের মানুষ এই জরুরি অবস্থাকে প্রত্যাখ্যান করেছে, তার নির্যাতনগুলোকে করেছে। কিন্তু আজকে এমন একটা অবস্থা চলছে, মানুষ নিশ্চিত নয় কখন এসে পুলিশ তার দরজায় টোকা দেবে। এদিনের আলোচনায় দেশের এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শান্তন টিভি। দুর্নীতির খাতায় নাম লেখালো সাবরুম মহকুমা প্রশাসন। বেনিফিশিয়ারিদের 15টি পাওয়ার টিলার মেশিন ব্যক্তি বিশেষ দ্বারা বিক্রি করছে চড়া দামে। চোখ চড়ক গাছ সাধারণ মানুষের। বেনিফিশিয়ারিদের জন্য সরকারি কোষাগার থেকে বহু অর্থ ব্যয় করে পাওয়ার টিলার মেশিন দেওয়া হলেও গিলি খাচ্ছে সুযোগ সন্ধানীরা। এ মেশিন পৌঁছাচ্ছে না বেনিফিশিয়ারিদের কাছে বলে অভিযোগ সাতচাঁদ আরডি ব্লকের অধীনে থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকার নাগাশিটিলা এলাকায়। নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে চলছে এই ধরনের দুর্নীতি। এতে জড়িত রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। জানা যায় সাবরুম মহকুমার অন্তর্গত সাতচাঁদ আরডি ব্লকের অধীনে থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকার নাগাশিটিলার রতনধরের বাড়িতে কৃষকদের সরকারি অর্থে বরাদ্দ 15টি পাওয়ার টেলার মেশিন রয়েছে বলে অভিযোগ। আশ্চর্যের বিষয় হল রবিবার সকালবেলায় সাবরুম থানার পুলিশ গিয়ে শুধুমাত্র দেখে চলে আসলো। সাবরুম থানার পুলিশের কোনো ভূমিকা না দেখে হতবাক এলাকার লোকজন। সাবরুম মহকুমারে কৃষকদের প্রশ্ন, বেনিফিশিয়ারিদের সরকারি জিনিস কি করে অন্ধকারে বিক্রি করছে? তাই নয়, প্রায় সময় এরকম পাওয়ার টেলার বিক্রি করা হয় বলে অভিযোগ উঠছে। এ বিষয়ে মিহির চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বিলোনিয়া ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার অফিস থেকে তিনি এগুলো নিয়ে এসেছেন। বিভিন্ন সময় বেনিফিশিয়ারিদের এগুলো বিতরণ করা হবে। আমার নাম মিহির চক্রবর্তী। কোন জায়গা বাড়ি? দোলবাড়ি। দোলবাড়ি। এটা কোন জায়গা? এটা তো নাগাশিটিলা, দোলবাড়ির মোটামুটি একটু দূরে আর কি। দোলবাড়ি কোন পঞ্চায়েত? এটা তো থাইবুং পঞ্চায়েত। আপনার পিছনে এগুলা কি? এটি মিনি ট্রাক্টর। কোনখান থেকে আনছেন এগুলা? এটা তো বিভিন্ন বেনিফিশিয়ারি মিনি ট্রাক্টর বড় গাড়িতে করে যত একসাথে আনছে, গাড়ির এর সুবিধার্থে জায়গাতে রাখছে। বিভিন্ন বেনিফিশিয়ারিরা তারা একটা একটা করে লিয়ে যাবে। ধরেন আজকে একটা, কালকে একটা,
এটা গভর্নমেন্ট থেকে সমস্ত ফ্রিতে দেওয়া হয়েছে। আচ্ছা, কোনখান থেকে আনছেন এগুলা? এটা তো ওই ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার অফিস থেকে। কোন জায়গা? বিলোনিয়ার থেকে এখানে সাপ্লাই দিবেন এগুলা? এটা সাপ্লাইয়ের প্রশ্ন না, এটা বিভিন্ন বেনিফিশিয়ারি একত্রিতভাবে আনা হয়েছে একই গাড়ি করে, গাড়ির সুবিধার্থে এই কারণে এই জায়গাতে রাখা হয়েছে। বড় গাড়ি তো ধরেন একটা করে দোনার সম্ভব নয়, গাড়ির সুবিধার্থে। বিলোনিয়ার কৃষকরা? বিলোনিয়ার কৃষক না, এটা আমরা সাবরুমের কৃষকরা, সাবরুমের কৃষকরা যারা মনে করেন বিভিন্নভাবে সিলেকশন হয়েছে, তো তারা তো একটা পাইছে, বিভিন্ন বেনিফিশিয়ারি একটা করে ফ্রিতে দেওয়া হয়েছে। কতজন বেনিফিশিয়ারি দেওয়া হয়েছে? ওই তো এটা এখানে কয়টা আনা হয়েছে? এখানে টোটাল 15টা। এর আগেও তো আনছে বলে? না, এর আগে আনছি না। এই যে বাড়ির মালিক কইছে নিয়ন তো কইতাম পারে না, এর আগে আনছে বলতে তারা ওই মেশিনটা পাইছে, এটাই আনছে ধান কাটনি। এডি বেনিফিশিয়ারি কতজন বেনিফিশিয়ারি অবধি দেওয়া হয়েছে? এডি তো আমি জানি না, মানে এখানে যদি আপনি কি করেন? এডি 15জন। আপনি কি আমি করেন? কৃষি কাজ করি। তো আপনার কি দায়িত্ব দিছে এডি আনার লাগা? না, আমারও দায়িত্ব দিছে না, মানে আমারও আছে। তো আমার আছে সে সুবাদে একই গাড়ি বড় গাড়ি ধরাইছে, তো বড় গাড়ি তো আর মনে করেন একটা সিবা রাস্তা আছে, জায়গা জায়গায় জন তো আর সম্ভব না, তো তারা সবে মিলে কত দিয়ে জায়গাতে রাখবে, একটা করে লিয়ে যাবে আর কি বেনিফিশিয়ারিরা। এদিকে বাড়ির মহিলা সিবি ধর জানান, বিলোনিয়া ব্লক থেকে এই পাওয়ার টিলার মেশিনগুলি আনা হয়েছে, এগুলো মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। তিনি আরো জানিয়েছেন, গত 2 মাস আগে এই ধরনের পাওয়ার টিলার মেশিন 4টি আনা হয়েছিল, এগুলো এভাবে বিক্রি করা হয়েছে। এটি বিলোনিয়া ব্লকের থেকে। কে আনছে? আমরা মেয়ে জামা মানে মিহির চক্রবর্তী। মেয়ের জামাই কি করে? মেয়ের জামাইয়ের নাম হলো অজু চক্রবর্তী, আমার পুত্রা জানায় পুত্রার নাম হলো মিহির চক্রবর্তী, কৃষি কাজ করে। হ্যাঁ, তো এগুলা কেন আনা হয়েছে? এগুলি হে জানে, আমি জানি না। কয়টা আনছেন এটা? ইন টোটাল কয়টা আনা হয়েছে? আমি তো ঠিক জানি না কয়টা। এডি ছাড়াও কি আগে আরো আনা হয়েছে? হ্যাঁ, আগে বলতে আরো মাস 2 মাস আগে আরো 3-4টা আনছিল, এডি ফাঁকা ফাঁকা বিক্রি করছে। কালকে রাতে লইয়া গেছে 2টা, আজকেও লোক আসছিল নিচে না আর কি। মানে কালকে রাতেও 2টা বিক্রি করছেন? কত করে একটা বিক্রি করা হয়েছে? আমি ঠিক জানি না, হেরা জানে, আমার ভাই শুধু আইনা রাখছে। এখন দেখার বিষয় প্রশাসনের সুষ্ঠু তদন্তে কি বেরিয়ে আসে। হয়তো এতে জড়িত থাকতে পারে স্থানীয় বহু রাঘব বোয়াল। শান্তন টিভি। রাস্তার পাশে থাকা পণ্য বোঝাই ট্রাক গাড়ি চুরি করে পালিয়ে যাওয়ার সময় গাড়ি সহ পুলিশের হাতে আটক চোর। ট্রাক গাড়ি চুরি করে পালিয়ে যাওয়ার সময় গাড়ি সহ পুলিশের হাতে আটক চোর। জানা যায়, আগরতলার বর্ডার গোলচক্কর এলাকা থেকে ইকবাল মিয়া পণ্য বোঝাই TR01T1894 নম্বরের ট্রাক গাড়িটি চুরি হয়ে যায়। চোর গাড়িটিকে নিয়ে বিশালগড় হয়ে সোনামুড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় বিশালগড়ের উত্তম ভক্ত চৌমুনি স্থিত নাকা পয়েন্টে পুলিশ গাড়িটিকে আটক করে। পুলিশ পণ্য বোঝাই ট্রাক গাড়ির কাগজপত্র দেখতে চাইলে চালক কোনো কাগজপত্র দেখাতে পারেনি। অপরদিকে গাড়ির মালিক ইকবাল মিয়া বর্ডার গোলচক্কর এলাকা থেকে গাড়ি চুরি হয়ে যাওয়া বিষয়কে সকলকে জানানোর পর এই সংবাদ রাজ্যের বিভিন্ন থানায় পৌঁছে যায়। ঠিক তখনই বিশালগড় থানার পুলিশের হাতে ধরা পড়ে চুরি যাওয়া ট্রাক গাড়ি সহ চোর। গাড়ি আটকের খবর পেয়ে গাড়ির মালিক ইকবাল মিয়া দ্রুত ছুটে যান বিশালগড় থানায়। আমি তো জানি না কিছু, আমি ফোন করছে তোমার গাড়ির নাম্বার এত কত 1894 TR0 না, আমি তো বুঝি না, দেখতেছি যে দিকটাই আমি তো গাড়ির সামনে দাঁড়া দিচ্ছি, আমার গাড়ির সামনে তোমার গাড়ির সামনে আমি ঠিক আছে তাহলে আমি দাঁড়ান, আমি দিকটাই গাড়ি বিয়া দিয়ে নাই। তারপরে আমি কোন জায়গায় পেয়েছো আপনার গাড়িটা? হ্যাঁ ওই নাগা মানে আপনার গাড়িটা কোন জায়গায় পেয়েছো? বিশাল নাগা এখান থেকে ধরছে? আচ্ছা, আপনার গাড়িটা কোন জায়গায় থামেন না, কোন জায়গায়? চক্কর 11 রোড। আচ্ছা, গাড়িটার নাম্বার কিটা? TR01T1894। এটা কি মালগাড়ি? মালগাড়ি। গাড়ি কি আপনার যে আনছে এর চিনেননি? না না। তো এর মানে এখন কোনখানে আছে? এখন কোন হারে লিয়েছি আমি। কোন থানা আনছে? দেখি আপনার গাড়িটা শুরু করছিল। বর্তমানে বিশালগড় থানার পুলিশের হেফাজতে রয়েছে চুরি যাওয়া গাড়ি সহ চোর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায়। শান্তন টিভি। জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালো গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে গৃহবধূর স্বামী সহ অন্যান্যরা। ঘটনা বাগমায়। সবকিছু ঠিক ছিল। মায়ের দর্শন করে ঘরে ফিরছিলেন নবগৃহবধূ দেবাদ্রিতা চৌধুরী ও তাঁর স্বামী। আগরতলা সূর্য চৌমুহনী এলাকায় তাদের বাড়ি, কিন্তু মাঝ পথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।
ঘটনাস্থলে মৃত্যু হল 28 বছর বয়সী নবগৃহবধূ দেবাদ্রিতার। ঘটনার বিবরণে জানা যায়, ত্রিপুরেশ্বরী মন্দির থেকে মায়ের দর্শন করে গৃহবধূ দেবাদ্রিতা চৌধুরী ও তার স্বামী আগরতলা ফিরছিলেন, কিন্তু বাগমা আসার পর তাদের গাড়ির সাথে অন্য আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নবগৃহবধূ ও তার স্বামী আটকে পড়ে গাড়িতে। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি গাড়ির দরজা ভেঙে তাদের বের করে হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূর স্বামী আদিত্য সাহারও অবস্থা আশঙ্কাজনক, তার চিকিৎসা চলছে। অপর গাড়ি চালক সমীর রায় ও তার স্ত্রী লক্ষ্মী সাহাও গুরুতর আহত হয়েছে দুর্ঘটনায়। তাদের রেফার করা হয়েছে জিবি হাসপাতালে। জানা যায়, আহত বাকি দুজনের নাম উৎপল সাহা ও রানা সূত্রধর বলে জানান চিকিৎসক। অ্যাকচুয়ালি একটু আগে আমাদের হাসপাতালে আরটিএ কেস আসে, এদের মধ্যে একজন ব্রড ডেড আর বাকি 3 জনের অবস্থাও খুব একটা ভালো নয়, আশঙ্কাজনক। একজনের হাতে ইনজুরি আছে, আর একজনের সম্ভবত পায়ে ফ্র্যাকচার এবং বুকেও ফ্র্যাকচার থাকতে পারে। আমরা ইতিমধ্যে স্ক্যানের জন্য পাঠিয়েছি। আর ওদের বাড়ি আগরতলাতে সূর্য চৌমনি এলাকায়, তো ওরা আগরতলায় রেফার নিতে ইচ্ছুক, তো প্রাথমিক চিকিৎসার পরে আগরতলায় রেফার করা হবে। আর যিনি মারা গেছেন ওনার নামটা আছে? ওনার নাম দেবাদ্রিতা চৌধুরী, 28 ইয়ার। উনি স্পট ডেড? উনি একদম স্পট ডেড। টোটাল ম্যাম 4 জনকে আনা হয়েছে? টোটাল 4 জনকে আনা হয়েছে, 2 জন মেল 2 জন ফিমেল, একজন স্পট ডেড। কোথা থেকে আনা গেছে এরকম কিছু শোনা গেছে? ওরা আগরতলার বাসিন্দা, ওরা এসেছিল আমাদের বাতাবাড়িতে, তারপর ওখান থেকে ওরা রওনাই হয়েছিল, সম্ভবত বাগমা কাছাকাছি এলাকা থেকে ওরা এসেছে, এতটুকুই জানা গেছে, বেশি কিছু তো ওই ব্যাপারে জানা যায় না। ঘটনায় শোকের ছায়া নেমে আসে হাসপাতাল চত্বরে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটো আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে জাতীয় সড়কে পুলিশ প্রশাসনের নিয়মিত টহলদারি ও নাকা পয়েন্টের অভাবে যান দুর্ঘটনা ক্রমশ বেড়ে চলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। শান্তন টিভি। মহিলার অস্বাভাবিক মৃত্যুর পর আটক পরপুরুষ অভিযুক্ত মাধব শীলকে পুলিশ শনিবার রাতে পালাটানা বাড়ি থেকে আটক করেছে। অভিযুক্ত দীর্ঘদিন ধরে শিপ্রা বিশ্বাস নামে এক বিবাহিতা মহিলার সাথে আগরতলা গ্র্যান্ডিওস ক্লাব এলাকায় থাকত। সরস্বতী পুজোর দিন সকালবেলা তিনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে বাড়ির মালিক শিপ্রা বিশ্বাসের কোনো সাড়া শব্দ পায়নি মাধব শীলের। পরের দিন বাড়ি মালিকের সন্দেহ হলে ঘরে প্রবেশ করে দেখেন শিপ্রা বিশ্বাসের মৃতদেহ বিছানায় পড়ে রয়েছে। শিপ্রা বিশ্বাসের বোন অভিযোগ তুলেছিলেন মাধব শীল খুন করেছে। তারপর পুলিশ ঘটনা তদন্তে নামার পর কোনো খোঁজ খবর পায়নি অভিযুক্ত ভাড়া বাড়িতে যায়নি। গত কয়েকদিন ধরে সে পলাতক ছিল। শনিবার রাতে পুলিশ গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করেছে পালাটানা থেকে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এখন দেখার তদন্তে কি বের হয়ে আসে। রোজগার দাও ন্যায় দাও অ্যাপের সূচনা করা হয় রবিবার। এদিন এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস নয়া অ্যাপের ঘোষণা দিয়েছেন। লোকসভা নির্বাচনের আগে দেশ এবং রাজ্যের বেকারত্বকে পুঁজি করে মাঠে নামতে চাইছে কংগ্রেস। সমগ্র দেশের সাথে রাজ্য প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রোজগার দাও ন্যায় দাও অ্যাপে সূচনা করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনের উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস, যুব কংগ্রেস নেতা পার্থ প্রতিম দত্ত সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে রাখু দাস অভিযোগ করেন 2014 সালে বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি সরকার। কিন্তু 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিজেপি সরকার 10 বছরে চাকরি দিয়েছে মাত্র 8 লক্ষ। বর্তমানে দেশের যুবরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে পাপড়ি, কারণ প্রতিশ্রুতি দিয়েও হল না বছরে 2 কোটি চাকরি। দেশের যুবরা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাওতাবাজি ধরে ফেলেছে, তখন নরেন্দ্র মোদী 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে। রাম মন্দির নির্মাণের কাজ এখনো শেষ হয়নি, কিন্তু রাম মন্দির উদ্বোধন করে ফেলেছে। রাহুল গান্ধী বারে বারে বলেছেন কংগ্রেস কোনো ধর্মের বিরুদ্ধে নয়, ধর্মের ভিত্তিতে কংগ্রেস মানুষকে ভাগ করতে চায় না। দেশের মোট জনসংখ্যার 65% যুব, তার মধ্যে বেকারের হার 25%-এর অধিক। কংগ্রেস সরকারের সময় বেকারের হার ছিল 17%। রোজগার দো ন্যায় দো এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছেন কারণ 2014 সালে নরেন্দ্র মোদীজির সরকার এই দেশে ক্ষমতায় আসার আগে ওনারা বলেছিল দেশ কা युवा क्यों रहे बेरोजगार आपकी बार मोदी সরকার। ওনারা বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে।
কিন্তু আজ 2014 থেকে শুরু করে 19 গেল, আজ 24 এসে গেছে। এই 10 বছরে চাকরি হয়েছে মাত্র 8 লাখ। আজ দেশের যুবকরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে পাপড়ি, কারণ প্রতিশ্রুতি দিয়েও হলো না আমাদের বছরে 2 কোটি চাকরি। ডক্টর পার্থ প্রতিম দত্তকে আজকে মূলত ডক্টর পার্থ প্রতিম দত্তের নেতৃত্বে আজকে এই আমাদের রোজগার দো ন্যায় দো ক্যাম্পেইন লঞ্চ হয়েছে। আমার এই ব্যাপারে ডক্টর পার্থ প্রতিম দত্ত আপনাদেরকে বিশদভাবে বিবরণ দেবেন। সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে রোজগার দো ন্যায় দো যে প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, সেটা আজকে ত্রিপুরা রাজ্যের সবগুলি বিধানসভাতে ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে ত্রিপুরা রাজ্যে সেটা লঞ্চ করা হয়েছে। সে অ্যাপের মাধ্যমে বা সেখানে যে একটা ফোন নাম্বার দেওয়া আছে সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে, ওই ফোন নাম্বারটার মাধ্যমে আপনারা মিস কল দিয়ে এই ক্যাম্পেইনের সাথে আপনারা যুক্ত হতে পারবেন। রোজগার দো ন্যায় দো একটা অ্যাপ আছে, সেই অ্যাপে গিয়ে আপনারা নিজেদের নাম, বুথ নাম্বার, অ্যাসেম্বলি নেম সহ আপনারা কি জব চাইছেন সেটা সেখানে রেজিস্টার করতে পারেন। আমরা পরবর্তী সময়ে 60টা বিধানসভা কেন্দ্রে আমরা এই ক্যাম্পেইনের জন্য স্পেসিফিকভাবে আমরা 2 জন করে ভলান্টিয়ার নিযুক্ত করব, যারা ওই বিধানসভা কেন্দ্রগুলিতে প্রতি মানুষের ঘরে ঘরে গিয়ে যুবকদের সাথে কথা বলবে এবং যুবকদের সুবিধা অসুবিধা নিয়ে ওই নম্বরে রেজিস্ট্রেশন করবে এবং পরবর্তী সময় আমরা এগুলি সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটির কাছে জানাবো এবং পরবর্তী সময় আমরা যুবকদের স্বার্থে সমস্ত দেশব্যাপী এবং এ রাজ্য আমরা আন্দোলন করে তুলব। শান্তন টিভি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে 35 বিলোনিয়া মন্ডলের পূর্ব কলাপাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অপু দাসের বাড়িতে 42 নম্বর বুথের উঠোন সভা অনুষ্ঠিত হয়। এই উঠোন সভায় মাইছড়া টাউন ক্যাম্প এলাকার 42 নম্বর বুথের 5 পরিবারের 17 জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন 35 বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বুথ সভাপতি হারাধন দাস, সাই বাবা শক্তি কেন্দ্রের অতুল মজুমদার সহ অন্যান্যরা। মন্ডল সভাপতি গৌতম সরকার বলেন, গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে প্রতিটি বুথে চলছে জনসম্পর্ক অভিযান, উঠোন সভা এবং যোগদান সভা। এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে বলে জানান তিনি। আজকে এখানে গ্রাম চলো অভিযানের উঠান সভা হচ্ছে তপনদার বাড়িতে। উনি আজকে আমাদের অপুদার বাড়িতে উনি আজকে আমাদের দলে যোগদান করেছেন। যারাই যোগদান, বিপ্লব ভাইও যোগদান করেছেন, যারা যোগদান করেছেন সবাইকে আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানাই। সাদরে গ্রহণ করা হয়েছে। সবাই মিলে একসাথে আমরা থাকব। আমরা প্রত্যেক দিন আমাদের গ্রাম চলো অভিযানে আমাদের যোগদান চলছে। আমি সমস্ত কমিউনিস্ট কংগ্রেস যারাই আছেন, বিকল্প আর কোনো দল নেই, রাষ্ট্রীয় দল একমাত্র ভারতীয় জনতা পার্টি। সারা পৃথিবীর মানুষ এই দলের প্রতি বিশ্বাস, আশা যে একটা সময় এই রাষ্ট্রটা একটা হিন্দু রাষ্ট্র। জন আরোগ্য যোজনা চালু করেছে সরকার, এতে করে রাজ্যের মানুষের ব্যাপক উপকার হবে। তাই ধন্যবাদ জানাতে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার খোয়াই অফিস ট্রিলা রোড স্থিত পাবলিক লাইব্রেরির সামনে থেকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে এক বাইক মিছিলের আয়োজন করা হয়। এই বাইক মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে। এই চিফ মিনিস্টার যে আরোগ্য যোজনা সংকল্প আমরা ত্রিপুরাতে শুরু করতে যাচ্ছি এবং সেই সংকল্পের সাথে আমরা সহমত পোষণ করে আজকে এই বাইক র্যালিতে আমরা সমবেত হয়েছি এবং খোয়াইয়ের সমগ্র বাসীর কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের যে রাষ্ট্রবাদী সরকার আগামী দিনে মানুষের উপকারার্থে শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিসের ক্ষেত্রে আমাদের পাশে থাকবেন এবং সরকার আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্বাধীন এই সংকল্প থেকে আমরা আজকে ধর্মনগর মহকুমার প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে আয়োজিত টি-20 ক্রিকেট চ্যাম্পিয়ন হল পন্তপুর ক্লাব।
আসরের ফাইনালে পদ্মপুর ক্লাব 6 উইকেটে হারিয়ে দেয় এমসিসিকে। প্রথমে ব্যাট করতে নেমে এমসিসির সংগ্রহ 9 উইকেটে 86 রান। জবাবে পদ্মপুর ক্লাব 15.2 ওভারে 4 উইকেট হারিয়ে 90 রান তুলে নিয়ে চ্যাম্পিয়নের শিরোপা দখল করে। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ রয়্যাল এনফিল্ড এবং রানার্স দলকে ট্রফি সহ স্কুটি প্রদান করা হয়। এই আসরে অংশ নিয়েছিল মোট 25টি দল। এক মাস ধরে আমাদের এই টি20 ক্রিকেট টুর্নামেন্ট চলছিল, 25টি টিম এখানে পার্টিসিপেট করলো। তারপর আজকের ফাইনাল ম্যাচ যেটা আমরা রাত্রি সময় করলাম, নাইট ম্যাচ। এই নাইট ম্যাচের মধ্যে এমসিসি বনাম পদ্মপুর ক্লাবের খুব ভালো একটি ম্যাচ আমরা সবাই এখানে উইটনেস করেছি। আজকের ম্যাচে জয়ী হয়েছে পদ্মপুর ক্লাব, রানার্স আপ হচ্ছে গিয়ে এমসিসি। তো এখানের মধ্যে আমাদের এত অঞ্চলে আমরা 27 বছর আগে, প্রায় 27 বছর আগে আমরা নাইট টুর্নামেন্ট করিয়েছিলাম। আজকে দীর্ঘ 27 বছর পর আমাদের ক্লাব প্রেসিডেন্ট শ্রী বিমল বিশ্বাস মহোদয় এবং ক্লাব সেক্রেটারি শ্রী বাপ্পা কর মহোদয় এবং ক্লাবের প্রত্যেকটি মেম্বারের সহযোগিতায় আমরা আজকে এই সফল টুর্নামেন্টটি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।